গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ইতিমধ্যে আন্তর্জাতিক বন্দর শহর এডেনে ঢুকে পড়েছে বিদ্রোহী হুতি বাহিনী। হুতিদের হঠাৎ এডেনে লাগাতার বোমাবর্ষণ করছে সৌদি জোট। গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ইতিমধ্যে আন্তর্জাতিক বন্দর শহর এডেনে ঢুকে পড়েছে বিদ্রোহী হুতি বাহিনী। সরকারপন্থী সেনাদের সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে তাদের। হুতিদের হঠাতে এডেনে লাগাতার বোমাবর্ষণ করছে সৌদি জোট। একই কারণে রাজধানী সানাতেও একনাগাড়ে বোমা ফেলছে সৌদি জোটের বিমান। গৃহযুদ্ধের পরিস্থিতিতে ইয়েমেনে মাথাচাড়া দিয়েছে আল কায়দাও। আইসিসের উপস্থিতিরও প্রমাণ মিলেছে, যা নতুন করে চিন্তা বাড়িয়েছে পশ্চিমী বিশ্বের। বিরামহীন সংঘর্ষে দুর্বিষহ ইয়েমেনের জনজীবন। প্রায় 7 দিন ধরে দেশের বড় শহরগুলিতে বন্ধ নাগরিক পরিষেবা। ইয়েমেনবাসীর কাছে ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে একদিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস, যদিও কোনো পক্ষের তরফেই যুদ্ধবিরতির ইঙ্গিত দেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যেসব উন্নত দেশ পরিবেশ দূষণ প্রশমনে ভারতের উদ্যোগকে প্রশ্ন করে এবং লেকচার দেয়, অথচ পরিচ্ছন্ন দূষণহীন পরমাণু জ্বালানি দিতে অস্বীকার করে, তাদের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দিল্লিতে আয়োজিত এক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মোদী। যেসব উন্নত দেশ পরিবেশ দূষণ প্রশমনে ভারতের উদ্যোগকে প্রশ্ন করে এবং লেকচার দেয়, অথচ পরিচ্ছন্ন ও দূষণহীন পরমাণু জ্বালানি দিতে অস্বীকার করে, তাদের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজধানীতে সব রাজ্যের পরিবেশ মন্ত্রী এবং আধিকারিকদের বৈঠকে বক্তব্য রাখছিলেন মোদী। সেখানে তিনি সকলকে আশ্বস্ত করে জানান, পারমাণবিক সহ সব ধরনের পরিচ্ছন্ন শক্তির প্রসার ঘটাতে ভারত দায়বদ্ধ। তার আক্ষেপ, ভারতকে বিশ্বের দরবারে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না। উল্টে বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে अन्यायভাবে प्रधान बाधा हिसेबे देखानो होच्छे। प्रकृति रक्षा, प्रकृति पूजा, प्रकृति संरक्षण, ये सहज मानव प्रकृति का हिस्सा कैसे बने, उस दिशा में हमको जाना होगा। विश्व इस संकट से जो गुजर रहा है, मैं अभी भी मानता हूं कि दुनिया को इस क्षेत्र में बचाने के लिए नेतृत्व भारत ने करना चाहिए और उस दिमाग से भारत ने अपनी योजनाएं बनानी चाहिए। সম্প্রতি এক পাশ্চাত্য রিপোর্টে উঠে এসেছে যে ভারতের প্রধান শহরগুলিতে বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ এবং চূড়ান্ত অস্বাস্থ্যকর। বিশেষ করে রাজধানী দিল্লিকে বিশ্বের অন্যতম দূষিত শহর বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। এই প্রসঙ্গে মোদী পাশ্চাত্য দেশগুলিকে ঘুরিয়ে কটাক্ষ করেন। তিনি জানান, এইসব দেশগুলি জ্বালানি বাড়ন্ত ভারতকে পরমাণুর মতো পরিচ্ছন্ন জ্বালানি দিচ্ছে না। এদিন তিনি আরও জানান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে ভারত সৌর ও বায়ু শক্তিকে প্রসারিত করার কাজ সমান তালে করে চলেছে। পাশাপাশি ভারতের উপর থেকে যাতে পরমাণু জ্বালানি আমদানি সংক্রান্ত বিধিনিষেধ লাঘব করা হয়, তার জন্য এদিন বিশ্বের উন্নতি দেশগুলির প্রতি আবেদন করেন মোদী। हम जितने प्रकृति के विषय में संवेदनशील हैं, दुनिया हमारे लिए सवालिया निशान खड़ा नहीं कर सकती है। आज भी प्रति व्यक्ति अगर कार्बन एमिशन में कंट्रीब्यूशन किसी का होगा तो कम से कम कंट्रीब्यूशन वालों में हम हैं। हम विश्व का नेतृत्व कर सकते हैं, हम विश्व को मार्गदर्शन कर सकते हैं और विश्व को इस संकट से बचाने के लिए भारत रास्ता प्रशस्त कर सकता है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। জম্মু ও কাশ্মীরে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 3টি জঙ্গি হামলার ঘটনা ঘটল সোমবার। সন্ত্রাসবাদী হামলার ঘটনায় নিহত 3 পুলিশ কর্মী ও আহত 1 পুলিশ ইন্সপেক্টর। জম্মু ও কাশ্মীরে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 3টি জঙ্গি হামলার ঘটনা ঘটে গেল সোমবার। পর্যটক টানার আশায় যেদিন ডাল লেকের পারে টিউলিপ বাগান আমজনতার জন্য খুলে দেওয়া হলো, সেই দিনই পর্যটকদের মনে আতঙ্ক ছড়িয়ে গেল সন্ত্রাসবাদী হামলায় 3 পুলিশকর্মী খুনের ঘটনায়। এদিন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সঈদ ওই বাগান উদ্বোধনের পর আশা প্রকাশ করে বলেন, চলতি বছরে পর্যটকের ঢল নামবে, উপত্যকায় পর্যটকদের ভিড় প্রত্যাশা ছাপিয়ে যাবে। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবায়নের সামনে বড়সড় সংশয় তৈরি হয়েছে সন্ত্রাসবাদী হামলার জেরে। সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে সোপিয়ানের গ্রামে। সেখানে একটি ফৌজদারি মামলার রুটিন তদন্তে গিয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন 3 নিরস্ত্র পুলিশ কর্মী। জনৈক পুলিশকর্তা বলেছেন, সোপিয়ানের আসিপোরায় এই জঙ্গি হামলার বলি হয়েছেন একজন হেড কনস্টেবল, 2 জন কনস্টেবল। এদিনই সকালের দিকে বারামুলার পাট্টানে জঙ্গিদের গুলিতে মারাত্মক জখম হন এক পুলিশ ইন্সপেক্টর। গুলাম মুস্তাফা নামে ওই পুলিশ কর্তাকে নিশানা করে বাসের ভেতরে গুলি করে 2 পিস্তলধারী জঙ্গি। বাস চালক সোজা স্থানীয় থানায় নিয়ে যান বাসটিকে। সেখানে জখম ইন্সপেক্টরকে নামিয়ে হাসপাতালে পাঠান তার সহকর্মীরা। তিনি আপাতত বিপদমুক্ত বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বিশালগড় ইউকো ব্যাংকের নতুন বাড়ি এবং এটিএম এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ইউকো ব্যাংকের জোনাল ম্যানেজার পার্থ সেনগুপ্ত সহ অন্যান্যরা। সোমবার দুপুরে অর্থমন্ত্রী ভানুলাল সাহার হাত ধরে বিশালগড়ে ইউকো ব্যাংকের নতুন বাড়ি এবং এটিএম কাউন্টারের উদ্বোধন হলো। এ উপলক্ষে ব্যাংকের নতুন বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী ভানুলাল সাহা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ইউকো ব্যাংকের জোনাল ম্যানেজার পার্থ সেনগুপ্ত, উত্তর পূর্বাঞ্চলের ম্যানেজার উজ্জ্বল কুমার এবং বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী। উজ্জ্বল কুমার বলেন, এ নিয়ে ত্রিপুরা রাজ্যে মোট 25টি ইউকো ব্যাংকের শাখা রয়েছে। সারা ভারতবর্ষে 3250টি। শুধুমাত্র বিশালগড়ে উক্ত ব্যাংকের গ্রাহকের সংখ্যা 16,000। বিগত 72 বছর ধরে ইউকো ব্যাংক ভারতবর্ষে গ্রাহকদের ভালো পরিষেবা প্রদান করে আসছে। এখন সর্বত্র প্রয়োজনে পড়েছে যে কোনো ধরনের সরকারি সাহায্যের টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের নির্দেশ রয়েছে। ছেলে মেয়েদের স্টাইপেন্ড থেকে শুরু করে রেগার মজুরি এগুলো পর্যন্ত এখন ব্যাংকের মাধ্যমে হতে হয়। ফলে অনেক ব্রাঞ্চ খোলার দাবি উঠছে। আমাদের রাজ্যে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির মিটিংয়ে এগুলোকে চিহ্নিত করে বিভিন্ন জাতীয়কৃত ব্যাংক এবং রাজ্যের ব্যাংকগুলো মিলে তারা দায়িত্ব নিয়ে সেই কাজ ক্রমশ করে যাচ্ছে। বিশালগড় ইউকো ব্যাংকের ब्रांच मैनेजर दीपंकर दास জানিয়েছেন, ब्रांच मैनेजर भी हमको दीपंकर जी हमेशा बोलते रहे हैं, जोनल मैनेजर भी बोलते रहे कि विशालगढ़ में सभी गवर्नमेंट डिपार्टमेंट्स का पूरा सहयोग मिलते रहा है और इसके लिए हम आभारी हैं त्रिपुरा सरकार के सभी मंत्रियों का, खास करके जो वित्त मंत्री महोदय यहीं के हैं, मैडम का जो कि म्यूनिसिपैलिटी के चेयरपर्सन हैं, जो कि सहयोग देते रहे हैं और सबसे ज्यादा सहयोग जो कि आप लोगों का यहाँ पर मिलता है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ধর্মনগর শহর। এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি শহর এলাকায়। 4 এপ্রিল শনিবার রাত আনুমানিক 8টা নাগাদ প্রচণ্ড গতিবেগে ঝড় আছড়ে পড়ে ধর্মনগর জুড়ে। কোনো কিছু বোঝার আগেই শহরের প্রচুর গাছগাছালি ভেঙে পড়ে। মাত্র ঘণ্টাখানেকের তাণ্ডবে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গ্রামাঞ্চলে তেমন কিছু হয়নি। শহরের কয়েকটি স্থানে বহু বছরের পুরাতন গাছ ভেঙে বৈদ্যুতিক তারে পড়ে, যার ফলে ছিন্ন হয়ে পড়ে বৈদ্যুতিক সংযোগ। 5 এপ্রিল ভোরবেলা থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রাস্তায় নেমে পড়ে পুর পরিষদ থেকে রাস্তা পরিষ্কারে হাত লাগায়। এদিনই রাত 9টা পর্যন্ত ধর্মনগর পুরো অন্ধকারাচ্ছন্ন ছিল। রাতে কয়েক স্থানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডাকাতের আক্রমণে গুরুতর আহত 2 ভাই, যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজন চিকিৎসা চলছে রাজধানী বি.আর. আম্বেদকর হাসপাতালে। ঘটনা রবিবার রাত সোনামুড়া থানাধীন বেজিমারা গ্রামে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। বাড়িতে ডাকাতের আক্রমণে গুরুতর আহত 2 ভাই। ঘটনা সোনামুড়া থানা এলাকার বেজিমারা গ্রামে। ঘটনায় জানা যায়, রবিবার গভীর রাতে 4 জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয় বেজিমারা এলাকার ইদ্দিস মিয়ার বাড়িতে। প্রথমে ডাকাত দলটি ইদ্দিস মিয়ার পুত্র পেশায় শিক্ষক আবুল বশারের ঘরে দরজা ভেঙে প্রবেশ করে এবং তাকে আক্রমণ করতে উদ্যত হলে আবুল বশার ঘটনার আঁচ পেয়ে চিৎকার করে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করে। পরে বাড়ির লোকদের চিৎকারে ডাকাত দলটি পালিয়ে যাওয়ার সময় তাদের পিছু ধাওয়া করে আবুল বশার এবং তার ভাই আবুল কালাম। তখন ওই ডাকাত দলটি আবুল বশারকে দা দিয়ে আক্রমণ করে এবং তার ভাইকেও আক্রমণ করে। দুষ্কৃতীর দলটি মুখে কালো কাপড় বাঁধা ছিল বলেও জানান আবুল বশার। গতকালকে রাত ফোনে 1টা নাগাদ 4 জন লোক আমার পেছনের দরজা ভেঙে, সাপল দিয়ে ভেঙে, ওদের মুখ দেখে কাপড় দিয়ে বেঁধে 4 জন লোক ঘরে ঢুকেছে। ঢুকাতে মানে পেছনের দরজা দিয়ে ঢুকেছে। যখন আমার ফ্রন্ট রুমে এসেছে তখন আমি জেগে দেখি 4 জন লোক আমার দিকে আছে। তখন ওদেরকে দেখে আমি যখন চিৎকার করি তখন ওরা আমার দিকে দা দিয়ে কূপ দিতে থাকে। তখন আমি কম্বল দিয়ে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ি। তখন ওরা পেছনের দরজা দিয়ে আবার পালিয়ে দৌড়াচ্ছিল। তখন ওদের পেছনে ধাওয়া করাতে আমাদের গেট দিয়ে বের হয়ে যাচ্ছিল। লাস্ট যে ছিল ওকে আবার ধরে ফেলি। ও আবার আমাকে মানে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। তখন আমি মাটিতে পড়ে যাই। সঙ্গে সঙ্গে ও আবার আমার ভাইকে ধাক্কা মারে, ভাই মাটিতে পড়ে যায় এবং হাতও ভেঙে যায়।
তখন তারা আবার পালিয়ে যাচ্ছিল, আবার পেছনে পেছনে ধাওয়া করেছি অনেকক্ষণ, কিন্তু তাদের ধরতে পারিনি। চিৎকার শুনে আশেপাশের লোক যখন বেরিয়ে আসে তারা পূর্বেই তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর ফায়ার ব্রিগেড এসে আমি এবং আমার বাইকে রক্তাক্ত অবস্থায় সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমাকে অ্যাডমিট করে এবং বাইকে আগরতলা রেফার করে দেয় এবং আজকে সকাল 9টা-10টা নাগাদ আমাকে রিলিজ করে দেয় এবং আমি বাড়িতে চলে আসি। ঘটনার পর খবর দেওয়া হয় সোনামুড়া থানায় এবং পুলিশ গিয়ে আহত দুই ভাইকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে আবুল বশারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও ভাই আবুল কালামকে রাজধানীর বি.আর. আম্বেদকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে সকালে তাদের বাড়িতে ছুটে যায় সিপাহীজলা পুলিশ সুপার প্রদীপ দে, এসডিপিও অশোক কুমার সিনহা, সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা সহ পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় কোনো কিছুই চুরি করেনি ওই ডাকাত দল বলে দাবি বাড়ির লোকেদের। জন লোক তো ঘরে ঢুকছে দরজা ভেঙে, দরজা বাঁধতে সময় তাই না তো একটা ইটান পাইছে না, মানে খেয়াল করতে পারছে না, কিন্তু আত্মা ঘুমেতে শক্তি মিললে বলে দেখে 4জন তাই না খাটের কাছে দাঁড়ায় রয়েছে দেখেই এবার ভয়ে কম্বলটা লইয়া খাটের সোনামুড়া হসপিটালে ভর্তি আছিল এক রাত্র। সকালবেলা ছাড়ছে, পুলিশের সাথে থানায় লয়ে গেছে আর তাই না বাইতো হাঁপানিয়া হসপিটালে ভর্তি। আবার ওই সেনিয়ে ছিল ঘরে সেনিয়ে আনছে তো নিয়ে তারা নিজের নিজে তারা। পুলিশ সুপার প্রদীপ দে জানান, সিমিলার টাইপ, এর জন্য সরজনে দেখতে এসেছি ব্যাপারটা কি আছে। তারপরে আমরা চেষ্টা করি, ইনভেস্টিগেশন খাতিরে ঠিক বলা যাবে না। এদিকে এলাকাবাসীদের একটি সূত্রে খবর, সম্পত্তিজনিত কারণ নিয়ে নিজেদের মধ্যে বিবাদের জেরে এই প্রাণনাশের চেষ্টা হয়ে থাকতে পারে। তবে এখন সবটাই নির্ভর করছে পুলিশি তদন্তের উপর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 300 বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তি আটক করল উদয়পুর থানার পুলিশ। সঙ্গে একটি মারুতি গাড়ি সিজ করেছে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ। 300 বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তি আটক হলো উদয়পুরে। সঙ্গে একটি মারুতি গাড়ি সিজ করেছে রাধাকৃষ্ণপুর থানা পুলিশ। ধৃত ব্যক্তির নাম সৌরভ সরকার, বাড়ি আগরতলা এডিনগর এলাকায়। রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অবৈধভাবে মারুতি 800 গাড়ি করে পাচারের সময় আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাধাকৃষ্ণপুর থানায় গোপন খবর আসে আগরতলা থেকে একটি TR010505 নম্বরে মারুতি গাড়ি করে উদয়পুর চন্দ্রপুর এলাকায় কিছু ফেন্সিডিল পাচার হবে এবং গাড়িটি শহরের উপর দিয়ে যাবে। সেই মোতাবেক থানার ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী রাধাকৃষ্ণপুর থানার সামনে উৎপেতে বসে। খবর মাফিক আটক করে গাড়িটিকে। পুলিশ গাড়ি থেকে 300 বোতল ফেন্সিডিল উদ্ধার করে, সাথে গাড়ির ড্রাইভার স্বরূপ সরকার এবং গাড়িটি সিজ করে রাধাকৃষ্ণপুর থানায় রাখা হয়। গতকালকে বিকেলে আমাদের মোবাইল পার্টি যখন বাইরে ছিল, তখন ইনফরমেশন আসে যে একটা গাড়ি মারুতি 800 কার, এটা নিয়ে কিছু ফেন্সিডিল, আরসি কাপ কফ সিরাপ যেটা নার্কোটিক, এটা নিয়ে উদয়পুর টাউন থেকে আসছে। তো অ্যাকর্ডিংলি খবরের ভিত্তিতে আমাদের ওসি সাহেব দিগন্ত রায় এবং আরও অন্যান্য অফিসারের নেতৃত্বে গাড়িটাকে ডিটেক্ট করে, গাড়িটাকে উদয়পুর থানার কাছাকাছি ডিটেকশন হয় রাতের বেলা। তাই অ্যাকর্ডিংলি এসডিপু সাহেব এসডিপু রতন কুমার দাস তাদের সামনে ইন্ডিপেন্ডেন্টের সামনে গাড়িটা ডিটেক্ট করা হয় এবং মালগুলিকে সিজ করা হয়। এখানে 300 বোতল আরসি কাপ সিরাপ ছিল। এখন গাড়িও সিজ করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয়। গাড়ির যে পজিশন ছিল তার নাম স্বরূপ সরকার, ওকে অ্যারেস্ট করা হয় এবং একটা এনজিপি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 24 দফা অতি প্রয়োজনীয় দাবির ভিত্তিতে ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক গণডেপুটেশন মিলিত হয় শতাধিক নরনারী। 10 জনের এক প্রতিনিধি দল সোনামুড়া মহকুমা শাসকের হাতে দাবি সনদ তুলে দেন। এই দিন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে 24 দফা অতি প্রয়োজনীয় দাবির ভিত্তিতে সোনামুড়া মহকুমা শাসকের নিকট এক গণডেপুটেশনে মিলিত হল সোনামুড়া বিভাগের শতাধিক নরনারী। ডেপুটেশনে মিলিত হওয়ার আগে শতাধিক নারী পুরুষদের নিয়ে একটি বিরাট মিছিল হয় সোনামুড়া শহরে। মিছিলটি সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসের সামনে এসে জড়ো হয়। এদিনের মিছিলে সকলের সাথে পা মেলান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, সিপিআইএম সোনামুড়া অঞ্চল সম্পাদক অধীর ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই ডেপুটেশনের মূল দাবিগুলি হল, বক্সনগরের প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত চালু করতে হবে, মেলাঘরে বাইপাস রোড করতে হবে, দক্ষিণ নলচরের খেলার মাঠে নলচর ব্লক ভিত্তিক স্টেডিয়াম করতে হবে, উত্তর পাহাড়পুর ও দক্ষিণ পাহাড়পুরের মধ্যে বিএলডব্লিউ অফিস স্থাপন করতে হবে ইত্যাদি।
এদিন অধীর ভৌমিকের নেতৃত্বে মোট 10 জনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের হাতে দাবি সনদগুলি তুলে দেন। এদিনের এই ডেপুটেশনের দাবিগুলি নিয়ে আলোচনা করতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, আমাদের বিভাগীয় সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়েছেন। আমরা যখন এই ডেপুটেশনের দাবিগুলো নিয়ে মিছিলে হাঁটছি, আমরা যখন সোনামুড়া বাজার অতিক্রম করছি, আমরা যখন সোনামুড়ার পুরানো মানুষ স্ট্যান্ড অতিক্রম করছি, তখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে আসলে কি আমাদের এই দাবিগুলো পূরণ হবে। এটাই হচ্ছে আজকের যুব জীবনের সমস্যা, যুব জীবনের সামনে মূল চিন্তা। যুব জীবন যাতে লড়াই করতে না পারে, যুব জীবন যাতে পিছিয়ে না হাঁটে। আমরা সোনামুড়া হাসপাতালের আধুনিকরণের জন্য লড়াই করব। আমরা যখন বলছি মেলা করে আমাদের যে রুদ্রসাগর, যেটা ভারত বিখ্যাত, ত্রিপুরা রাজ্যের প্রচুর পর্যটক আছে, এটার নাব্যতা রক্ষা করার জন্য লড়াই করব। এদিনের এই ডেপুটেশনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। পরিবেশকে দূষণমুক্ত রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে গাড়িতে অধিক ক্ষমতা সম্পন্ন আওয়াজ থাকতে পারবে না, সেদিকে লক্ষ্য রেখে অভিযানী নামে আমবাসা থানার পুলিশ। এদিন প্রায় 40টি গাড়ির অধিক ক্ষমতা সম্পন্ন হর্ন খুলে নেন তারা। পরিবেশকে দূষণমুক্ত রাখতে সুপ্রিম কোর্টের আদেশানুসারে গাড়িতে অধিক ক্ষমতাসম্পন্ন আওয়াজ থাকতে পারবে না, সেদিকে লক্ষ্য রেখে আমবাসা থানার পুলিশ সোমবার অভিযানে নামে। সেখানে রাজ্য এবং বহিরাজ্যের পণ্য বোঝাই লরিগুলিতে তল্লাশি চালানো হয়। সেই গাড়িগুলি থেকে অধিক ক্ষমতাসম্পন্ন শব্দবাদক খুলে নেওয়া হয় এবং কিছু গাড়ির বিরুদ্ধে মামলাও নেওয়া হয়। শেষ পর্যন্ত প্রায় 40টি গাড়ি থেকে প্রেসার হর্ন খুলে নেওয়া হয়। এই বিষয়ে আমবাসা থানার ওসি স্বপন দাশগুপ্ত জানান, পলিউশন, এটা এনভায়রনমেন্ট দূষিত করে। পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্দেশ অনুসারে এবং মাননীয় আদালতের নির্দেশ অনুসারে এখন এয়ার প্রেসার কোনো গাড়িতে থাকতে পারবে না। আগে কি আসছিল নিয়ম? সেটা এখন আগেও আমরা কিছু কিছু করেছি, কিন্তু সেটা কম। কিন্তু এখন যেহেতু ডাইরেক্টলি আমাদের নির্দেশ আমরা পেয়ে গেছি, সেই কারণে আমরা এখন এয়ার প্রেসারের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। আজকে এখন পর্যন্ত আমরা 12টা গাড়ির এয়ার প্রেসার রিমুভ করিয়েছি এবং তাদের এর মধ্যে 5 জনের বিরুদ্ধে আমরা কেস দিয়েছি। এই অভিযান আমাদের চলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই শহর জুড়ে গণ উচ্ছ্বাসকে সাক্ষী রেখে মনোনয়ন জমা দিলেন 12 রামচন্দ্র ঘাট ও 9 হালাহালি আশারামবাড়ি কেন্দ্রের সিপিআইএম প্রার্থীরা। প্রার্থী যুগল ডক্টর রঞ্জিত দেববর্মা ও গুরুপদ দেববর্মা 28টি আসনে জয়ী হবার আশঙ্কা ব্যক্ত করেন। ঐক্য, শান্তি, সম্প্রীতি আর উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের সমস্ত এডিসি এলাকাতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বানে এবং 12 রামচন্দ্র ঘাট ও 9 হালাহালি আশারামবাড়ি কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী যুগল যথাক্রমে রঞ্জিত দেববর্মা ও গুরুপদ দেববর্মা সোমবার খোয়াই শহর জুড়ে বিশাল মিছিলে অংশ নিয়ে খোয়াই মহকুমা শাসক সমিত রায় চৌধুরীর নিকট মনোনয়ন জমা দিলেন। কর্মী সমর্থকদের মিছিল থেকে আওয়াজ উঠে সমতলের মতো পাহাড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জয়ী করুন বামফ্রন্ট প্রার্থীদের। লাল ঝান্ডার সেই মিছিল থেকেই হুঁশিয়ারি দেওয়া হয় সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তিগুলিকে। রাজ্যের অন্যান্য জেলা বা মহকুমার মতোই খোয়াইতেও কংগ্রেস, আইএনপিটি সহ অন্যান্য বিরোধী শিবিরগুলি থেকে দলে দলে উন্নয়নকামী মানুষ যোগ দিচ্ছেন সিপিআইএম পতাকা তলে। তাই এবারকার এডিসি নির্বাচনে 28টি আসনে জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা। মেঘলা আকাশকে তুচ্ছ করে সোমবার খোয়াই শহরের রাজপথ লাল স্রোতে ভাসিয়ে মহকুমা শাসকের অফিসের সামনে মিছিলকারীরা একত্রিত হন। সেখান থেকে সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য সমীর দেব সরকার, পদ্মকুমার দেববর্মা সহ 12 রামচন্দ্রঘাট কেন্দ্রের প্রার্থী ডক্টর রঞ্জিত দেববর্মা এবং 9 হালাহালি আশারামবাড়ি কেন্দ্রের প্রার্থী গুরুপদ দেববর্মা সহ অন্যান্যদের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের অফিসে প্রবেশ করেন। সেখানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন জমা করার পর মিডিয়ার সাথে সাক্ষাতে রামচন্দ্রঘাট কেন্দ্রের প্রার্থী রঞ্জিত দেববর্মা 3রা এপ্রিল এডিসি নির্বাচনে 100% জয়ের বিষয়ে আশা প্রকাশ করে এডিসি এলাকাগুলিতে রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের যাবতীয় উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন। রাস্তাঘাট, জল, স্বাস্থ্য, শিক্ষার সার্বিক মান উন্নয়নে যে কর্মসূচি ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং যে পরিমাণ অগ্রগতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বামফ্রন্টের জয়কে সুনিশ্চিত বলে মনে করছেন তিনি। আগের চাইতে আরও ব্যবধানে বাড়বে এবং গত বছর রাজনৈতিক চাইতে আরও বাড়বে, মানে গত 2010 থেকে আরও বাড়বে ভোট। আর সারা রাজ্যের মধ্যে আমাদের 28টা সেন্টার, এই 28টা কেন্দ্রে এবারেও আমরা দখল করব। বামফ্রন্ট আমাদের যে প্রতিনিধি সবাই মানে নির্বাচিত হয়ে আসবে। আচ্ছা, একটু এবার নির্বাচনের মূল ইস্যু কি আপনাদের?
এবার নির্বাচনের মূল ইস্যু হচ্ছে প্রথমত শান্তি সম্প্রীতি, ঐক্য শান্তি সম্প্রীতি, এটা হলো মূল। আর উন্নয়ন, আমাদের সারা রাজ্যে যেমন উন্নয়ন হচ্ছে এডিসি এলাকা সহ, এবং এডিসিও আমরা পদক্ষেপ নিয়েছি। গত বছর 5,000 যারা ফরেস্ট রাইট পাত্তা পেয়েছে তাদেরকে আমরা পুনর্বাসন দিয়েছি। এইবার 15-16তে আমরা 6,000 পরিবারকে আমরা দেওয়ার টার্গেট নিয়ে কাজ শুরু করছি। আর যে সমস্ত জমিয়া পরিবার, তাদের পরিবার থেকে আমরা ছেলেমেয়েদের নিয়ে লেখাপড়া করানোর জন্য 50টা স্কুল, হাই স্কুল সহ আমরা খুলেছি, হাই স্কুলের সামনে, এবং হোস্টেলও আমরা খুলেছি। তাতে আমাদের এলাকায় সারা জেগেছে। এডুকেশন আগের চাইতে অনেক বেশি ডেভেলপ। যে এই সমস্ত জমিয়া পরিবারদের শিক্ষা অগ্রগতি করার জন্য আমাদের পদক্ষেপ, আর তাদের পরিবারকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য পদক্ষেপ। আর যে সমস্ত এলাকায় এখনো পানীয় জল বা রাস্তাঘাট পৌঁছাতে পারেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2015 উদযাপন উপলক্ষে উদয়পুর রাজস্ব প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এক মেগা কুইজ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অধিকার করে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল। বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2015 উদযাপন উপলক্ষে অবিভক্ত দক্ষিণ জেলা ভিত্তিক মেগা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদয়পুরে। উদয়পুর রাজস্ব প্রেক্ষাগৃহে এই দিন মেগা কুইজকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে। প্রায় 1000 খানিক ছাত্রছাত্রী এই দিন অংশ নেয়। ক্রেতা স্বার্থ বিষয়গুলি সাধারণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে হয় মেগা কুইজ প্রতিযোগিতা। নানা ধরনের বিষয়বস্তুর মধ্য দিয়ে কুইজ মাস্টার গ্রাহকরা কিভাবে সচেতন হতে পারেন তা তুলে ধরেন। এদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন গোমতী জেলা শাসক সোনাল গোয়েল। ছিলেন খাদ্য দপ্তরের রাজ্যস্তরীয় আধিকারিকরা। যে জয়েন্ট ডাইরেক্টর ফুড মহোদয় বলেছেন যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট একটা ডিসিশন করেছে যে এরকম যে মেগা কুইজ কম্পিটিশন অন ফুড রিলেটেড এবং অন্য জেনারেল অ্যাফেয়ার্স রিলেটেড ম্যাটার্স প্রত্যেক জেলাতে হবে। আপনি আপনার পেরেন্টস এবং আপনার স্কুলে এবং আপনার যে নেবারহুড আছে ওখানে যে লোকজন ওনার সঙ্গে শেয়ার করেন, এবং আমরাকে এটাই চেষ্টা করতে হয় যে আমরা যে ইনফরমেশন পাই এই ইনফরমেশন ভালোভাবে আমরা ডিসেমিনেট করি, এটাই আমরাকে চেষ্টা করতে হয়। আমি বেশি বলবো না, আমি এটাই আশা করছি আজকে যে মেগা কুইজ কম্পিটিশন যে এখানে হচ্ছে এখানে ভালো আপনার পার্টিসিপেশন নিশ্চয়ই থাকবে এবং এই কম্পিটিশন। এদিন 10টি লিখিত প্রশ্নের মধ্য দিয়ে 12টি টিম বাছাই হয়। সেখান থেকে ফাইনালের জন্য 6টি টিম বাছাই হয়। প্রতিযোগিতার প্রথম স্থান দখল করে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল। মেগা কুইজে দর্শক আসনে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের উদ্দেশ্যেও রাখা হয় বেশ কিছু প্রশ্ন। অনেকেই সঠিক উত্তর দিয়ে তুলে নেন পুরস্কার। গোটা প্রতিযোগিতাকে ঘিরে পরিলক্ষিত হয় ব্যাপক সাড়া। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। কয়েকদিনের প্রচণ্ড ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকা। এমনই এক দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার ঠিক পাশের খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের লোকজনের। পানীয় জল ও বিদ্যুতের বিঘ্নিত পরিষেবা ও রাস্তাঘাটের বেহাল অবস্থার চিত্র ফুটে ওঠে এই গ্রামে। চৈত্রের শেষ লগ্নে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকা। সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার ঠিক পাশেই রয়েছে খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েত। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সেই গ্রামে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। প্রায় 4 থেকে 5 দিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের তীব্র সংকটে ভুগছে গ্রামবাসী। শুধু তাই নয়, রাস্তাঘাটেরও বেহাল দশা। মরণ ফাঁদে পরিণত হয়েছে তাদের চলাফেরার মূল সড়কটি। মানুষজন তো দূরের কথা, যানবাহন চলাচলেও প্রচণ্ড সমস্যায় পড়তে হয় যান চালকদের। এই নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী। দৈনন্দিন জীবনে কাজকর্মে যেমন অসুবিধায় পড়তে হয় গ্রামবাসীদের, তেমনি সমস্যার সম্মুখীন স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের। এই দুর্বিষহ মরণ পথ বেয়ে রোজ স্কুলে যেতে হয় তাদের একটাই দাবি, দ্রুত যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা সারাই করেন। স্কুলে যেতে সময় এই কাদাপূর্ণ জলে দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের স্কুলের ড্রেস অনেক সময় নোংরা হয়ে যায়। বাড়ির সামনে রাস্তাটা খুব খারাপ, তাই প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমার ড্রেস হয়ে যায়, তারপর স্কুলে গিয়ে অনেক বকা খেতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটা খুব খারাপ হয়ে রয়েছে। এবারে রাস্তাটা যাতে তাড়াতাড়ি ঠিক করে দেয়, এর জন্য আমাদের অনুরোধ রয়েছে। পানীয় জল, বিদ্যুৎ ও বেহাল সড়কে ব্যাহত খেদাবাড়ি গ্রামের জনজীবন। দিনে টান্ডা কারেন্ট হয় না, রাস্তাটা
আমরা কতদিন করলাম এই কথা কয় তারা খবর করে আজ 5 বছর ধরে আমরা কাঠের গাছ হইতে জাম গাছ হইতে আম গাছ হইতে দড়িনা গাছ কাটতে নিচে ড্রেন করে দিব কো আমরা ড্রেনও না দেইও না ড্রেন করে দিব কর অন করে না আমরা রোমান জলের ভিতরে পুরো পানি স্কুলে যাইতে না কন্ট্রাক্টরের শ্বশুরে ঠ্যাং ভেঙে গেছে ঘরের দিনে মাটি হালে ঠিক করে লাইছে আর ঘর থেকে আর এখন দেখার কবে এসব সমস্যা থেকে রেহাই পাবে গ্রামবাসী। নীতিশ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আজকের মতো খবর আজ এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।